চারিদিকে এত বেশি বিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে অথবা পরকীয়াতে মানুষ লিপ্ত হচ্ছে। বর্তমানে বিয়ে করতে চাইছি কিন্তু বিয়ের সিদ্ধান্ত নিতে প্রচন্ড রকম ভাবে ভয় পাচ্ছি। আমি কিভাবে বুঝবো সামনের মানুষটা আমার জন্য পারফেক্ট, বা আমার ওর সাথে সম্পর্ক আছে, আমি ওকে 2-3 বছর চিনি বা 5-7 বছর চিনি, কিন্তু বিয়ের মতো একটা বিশাল বড় দায়িত্বে আমি যেতে ভয় পাচ্ছি। কারণ ওর সাথে বিয়ের আগেই আমার এত ঝামেলা হয়, বিয়ের পরে ওর সাথে যে আমার ম্যাচ করবে আমি ঠিক বুঝতে পারি না। ওকে আমাকে রেড ফ্ল্যাগ শো করে, বা আমি কি আসলে ট্রমা বন্ডিং এ চলে যাচ্ছি, ওকে আসলে আমার জন্য পারফেক্ট হবে? এরকম অসংখ্য প্রশ্ন আমরা অহরহ পালকিতে পেয়ে থাকি, এবং ম্যারেজ বা রিলেশনশিপ কাউন্সেলিং করতে গিয়ে প্রশ্নগুলো অনেক বেশি ফেস করি। যে একজন মানুষ আসলে খুব কনফিউজ হয়ে যান যে আসলে আমি বিয়ের আগে কোন কোন জিনিসগুলো দেখব, আসলে কি এই মানুষটা আমার জন্য পারফেক্ট হবে। হ্যাঁ, আশা করি প্রশ্নগুলো শুনে বুঝতে পারছেন আজকের এপিসোডটা এটাকে নিয়ে, যে বিয়ের আগে কোন বিষয়গুলো আসলে আমরা মাথায় রাখার চেষ্টা করব। আপনাকে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনি এত সবকিছু বাছবিচার করে বিয়ে করতে গেলে আপনার বিয়েটা খুব পারফেক্ট হবে। কারণ জিনিসটা একটা উদাহরণ যদি দেই, আমরা তো অনেক বাছবিচার করে বাছাই করে কিন্তু তরমুজ কিনি, বিক্রেতাকে বলি কেটে দেন, লাল হলে তাহলেই নিব। তারপরেও বাসায় আসার পর দেখা যায় তরমুজটা পানছে, বাসার সবাই আমাদেরকে কথা শোনাচ্ছে, অথবা যেই জায়গায় কেটেছে ওই জায়গাটা সুন্দর লাল, কিন্তু অন্য জায়গাটা হয়তো চাপ খেয়ে কেমন পচা পচা একটা স্বাদ চলে আসছে। কাজেই বিয়েটাও কিছুটা এরকমই। আমরা যত বাছবিচার যা কিছুই করি না কেন, আমাদের নিজেদেরকে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়, সামনের মানুষটাকে অ্যাডজাস্ট করতে হয়। অনেক কিছু আমরা আসলে আমাদের পছন্দ মতো পাবো না। এমনকি অনেক সময় এটাও মনে হতে পারে যে এই সম্পর্কটা ছেড়ে আমি এই মুহূর্তে চলে যেতে চাই, তারপরেও কিভাবে কিভাবে জানি সম্পর্কগুলো সফল হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একেবারে সফল একটা সম্পর্ক হয়তো ভেঙে যাচ্ছে। এর জন্য এটার গ্যারান্টি আসলে কেউ কখনো দিতে পারবে না। তারপরেও সাবধানতা বশত আমরা অবশ্যই কিছু স্টেপ ফলো করব। আমরা অবশ্যই নিজেদের প্রতি দায়িত্বটুকু পালন করব যে না, আমার ক্ষেত্রে আমার যতটুকু করার ছিল আমি পালন করেছি, এর চেয়ে বেশি কিছু আমার আসলে করার ছিল না। প্রথম যে পয়েন্টটাতে আমি একটু হাইলাইট করব যে প্রথমত বিয়ে কখনোই কিন্তু পরিবারের চাপে করা উচিত না। আমাদের মুরব্বীদের একটা জায়গা থাকে যেটা আমরা ইমোশনাল ব্ল্যাকমেইল করে ফেলি, যে আমার আসলে ওই মেয়েটাকে বা ছেলেটাকে খুব পছন্দ হয়েছে, তুমি ওকে বিয়ে করে নাও, সেটা যে কোনো মূল্যেই হোক। এবং অনেক সময় পাত্রপাত্রের দেখা যায় মতামতই থাকে না, এবং দেখা যায় ওই জোর করে বিয়ে করার পরে আমার পাত্রের মুখের দিকে তাকাতে ভালো লাগে না, ওর জন্য কিছু করতে আমার ভালো লাগে না, না পাত্রীকে আমার মন মতো হয়নি, ওর চেহারা আমার ভালো লাগে না দেখতে, বা ওর কথা কিভাবে বলে আমি ওর সাথে অ্যাডজাস্টই করতে পারি না, এরকম অসংখ্য অভিযোগ চলে আসে। বলে যে মন থেকেই তো আসে না, কিভাবে একসাথে থাকবো, বা আমি হয়তো বাবা মাকে বোঝাতেই পারিনি আমার পছন্দ কে ছিল, ওরা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে ফেলেছে। কাজেই এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা যারা অভিভাবক আছে আমাদেরকে এটা শুরুতেই মাথায় রাখতে হবে, বিয়ে যে দুটো মানুষ করবে এই দুটো মানুষকে আগে কথা বলতে দিতে হবে। পারিবারিক যে প্রেশারটা আমরা ওদেরকে দিচ্ছি যে না তোমাকে একেই বিয়ে করতে হবে, ওই মানুষটা যত পারফেক্টই হোক আমাদের দৃষ্টিতে, আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করব, কিন্তু আমরা ওকে বাধ্য করতে পারি না। কারণ এটা তো আসলে সত্যি কথা, তাই না? আমরা বাবা মারাও কিন্তু এটা কখনো বলতে পারি না যে আমার সন্তানের জন্য পারফেক্ট কে হবে, এটা তো একমাত্র আমাদেরকে আল্লাহ বলতে পারেন। কাজেই আমরা যেটা চেষ্টা করতে পারি, অবশ্যই আমরা আমাদের পছন্দটা বলবো এবং আমাদের সন্তানদের পছন্দটাকে আমরা গুরুত্ব দিব। এখানে অভিজ্ঞতা এবং সন্তানদের চাওয়া পাওয়াটা, এই দুটোর সংমিশ্রণ খুব ভালো একটা ফলাফল এনে দেয়। দ্বিতীয় যে পয়েন্টটা, এখানে এরকম না যে 1 2 3 এভাবে করে করে ওভারঅল আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো, ওই পয়েন্টগুলো আপনাদের ফলো করলেই হবে। এর পরবর্তী যে বিষয়টা আমার কাছে মনে হয় যে বর্তমানে যেহেতু ছেলে মেয়ে দুই পক্ষই পড়াশোনা জানা থাকে, ক্যারিয়ার প্ল্যানটা নিয়ে আপনার কথা বলা উচিত। যে আসলে আপনি যদি একজন মেয়ে হন, আপনি বিয়ের পরে কি চাকরি করতে চান, না ব্যবসা করতে চান, নাকি আপনি গৃহিণী হতে চান? আপনি যদি একজন ছেলে হন, আপনি আপনার চাহিদাটা বলুন যে আপনি আপনার স্ত্রীকে কিভাবে পেতে চান। আপনি কি একজন গৃহিণী চাইছেন, নাকি একজন আপনি কর্মজীবী স্ত্রী চাইছেন? এবং আপনি কিভাবে আপনার ক্যারিয়ারটাকে সাজাচ্ছেন, আপনার ফিউচার অ্যাম্বিশনটা কি, আপনার স্বপ্নটা কি, আপনার স্ত্রীর স্বপ্ন কি হবে, এরকম যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আমার মতে খুব খোলাখুলি আলোচনা হওয়া উচিত। এটা না এরকম কখনো হওয়া উচিত না যে আচ্ছা আচ্ছা মেয়ে এখন চাকরি করতে চাচ্ছে, পড়াশোনা করতে চাচ্ছে, বিয়ের আগে আমি কথা দিলাম যে আচ্ছা ঠিক আছে তুমি এটা করো, কিন্তু বিয়ের পরে আমরা শুধু দোনোমোনা করব, গড়িমসি করব। আমরা বলতে থাকবো বিয়ে তো করলাম মাত্র 1 মাস হলো, আরো কিছুদিন বাসায় থাকো, এর পরেই ঢোকো, আচ্ছা এখন বাচ্চা নেওয়ার সময় আরো কিছুদিন পরে করো। এই কাজটা আমাদের মোটেও করা উচিত না। আবার এটাও করা উচিত না, আমরা বলছি ছেলে ব্যবসা করে, ছেলে চাকরি করে, কিন্তু বিয়ের পরে স্ত্রী আবিষ্কার করছে ছেলে সারাদিন বাসায় পড়ে থাকে। আলটিমেটলি একটা পর্যায়ে স্ত্রী এবং তার পরিবারের কাছে সত্য উন্মোচন হলো ছেলে কিছুই করে না,
ছেলে সম্পূর্ণরূপে বেকার। এই যে আমরা মিথ্যা বা ছল চাতুরির আশ্রয় নিই, এই জিনিসগুলো আসলে কখনোই একটা সফল বিয়ের দিকে যায় না। এবং আমি হয়তো ভাবছি আমি সাময়িকভাবে একটা মানুষকে ঠকিয়ে আমার জীবনে নিয়ে আসলাম কিছু সুবিধার জন্য, কিন্তু আলটিমেটলি আমি মানুষটাকে ঠকানোর সাথে সাথে আমি নিজেকেই ঠকিয়ে ফেলছি, আমি আসলে নিজের ক্ষতি করে ফেলছি। এই জিনিসগুলো আমরা আসলে বুঝতে পারি না। এর জন্য আমার কাছে যেটা মনে হয়, ক্যারিয়ার প্ল্যান নিয়ে আমাদের খুব ডিটেলস ডিসকাশনটা থাকা দরকার, যে আপনি এবং আপনার পার্টনার দুজন মিলে কি সেম পেজে আছেন কিনা, এবং আপনারা কি একজন আরেকজনের যে মতামতটা এটাকে আপনারা পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারছেন নাকি। কারণ হয়তো আপনার মনে হচ্ছে আপনি ব্যবসা করতে চান এবং আপনার পার্টনার ব্যবসার জিনিসটাকে হয়তো খুবই তুচ্ছ তাচ্ছিল্য করছে, যেটা আপনার পক্ষে নেওয়া খুব কষ্টকর, এবং আপনি হিউমিলিয়েটেড ফিল করছেন, আপনি ডিসরেসপেক্টেড ফিল করছেন। আবার আপনি হয়তো চাইছেন যে না, আপনি হায়ার স্টাডিজের জন্য দেশের বাহিরে যেতে চাইছেন, আপনি আরো অন্য দেশে আপনি সেটেল ডাউন করতে চাইছেন, কিন্তু আপনার পার্টনার চাইছেন যে না, আমি দেশেই থাকতে চাইছি, আমি দেশেই এখানে কিছু করতে চাইছি। এই যে একটা গ্যাপ, বিয়ের পরে তো আসলে আমরা একটা টিম হিসেবে কাজ করব, এটা কখনোই সম্ভব না যে আমরা সবকিছুতে হ্যাঁতে হ্যাঁ মিলাবো। কিন্তু একটা টিমের কিন্তু ভাইটাল কিছু ডিসিশন এক হতে হয়। যদি আমাদের সব সম্পর্কেই দ্বিমত থাকে, ওটা যেমন সমস্যা। আবার যদি আমরা সবার সবকিছুতে হ্যাঁ আপনি যেটা বলছেন ওটাই করব, ঠিক আছে আপনারটাই ঠিক, তখনও কিন্তু সম্পর্কটা অনেক বেশি ভঙ্গুর হয়ে যায়। কেন কি? কারণ আমি যদি সবকিছুতে হ্যাঁতে হ্যাঁ বলি, এটা কখনো সম্ভব না, দুজন মানুষের কখনো দ্বিমত হবে না। তার মানে যে কোনো একজন এখানে তার মতটাকে বারবার মানে চাপিয়ে দিচ্ছেন, বাদ দিয়ে দিচ্ছেন, এবং দিনের পর দিন উনি এই যে হজম করছেন নিজের না পাওয়াগুলোকে, একটা পর্যায়ে এটা খুব বাজে রকমের আউটব্রাস্ট আসবে। এবং তখন যখন আউটব্রাস্ট আসবে, তখন অপর পক্ষকে উনি এটাই বলবেন, তুমি কোনোদিন আমাকে বোঝোনি, কোনোদিন আমার চাওয়া পাওয়া নেই, তুমি জানতেও চাওনি। এই জন্য আমরা সম্পর্কে দ্বিমত করতে পারি, কিন্তু আমাদের ভাইটাল ডিসিশনগুলোতে আমাদেরকে এক হতে হবে, যেহেতু এটা একটা টিম এফোর্ট হিসেবে আমাদেরকে দেখতে হবে। পরবর্তীতে যেহেতু ক্যারিয়ার দিয়ে আমরা শুরু করছি, সো এই সাইডটা আমরা একটু শেষ করব। ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা, আপনি যদি বর্তমানে চাকরি করেন বা পড়াশোনা করে থাকেন, আপনি আপনার ক্যারিয়ার বা প্রফেশনটাকে আপনি যেভাবে আগাচ্ছেন না কেন, আপনাকে অবশ্যই আপনার পার্টনারের সাথে এটা ডিসকাস করে নেওয়া উচিত যে ভবিষ্যতে আপনি আপনার অফিস বা ব্যবসা বা পড়াশোনার সময় কতটুকু দিবেন, এবং কতটুকু সময় আপনি আপনার উড বি পার্টনারকে দিতে পারবেন, এবং কিভাবে আপনি সেটা আপনার নিজের ফ্যামিলিকে দিতে পারবেন এবং ওনার ফ্যামিলিকে আপনি দিতে পারবেন। কারণ কি, বিয়েটা যখন আপনি করছেন তখন হ্যাঁ আমরা তো স্বামী স্ত্রী বিয়ে করে একটা পরিবার গঠন করছি, একটা টিম গঠন করছি, কিন্তু শুধু তো স্বামী স্ত্রী থাকলেই হয় না। কারণ স্বামীর পরিবার থাকে, স্ত্রীর পরিবার থাকে, স্ত্রীর একটা এক্সপেকটেশন থাকে, আমার হাজবেন্ড আমাকে আমার পরিবারকে একটু সময় দেবে, হাজবেন্ডের এক্সপেকটেশন, তার ফ্যামিলির এক্সপেকটেশন যে আমাদের ঘরের নতুন বউ আমাকে এবং আমার পরিবারকে সময় দিবে। কাজেই এই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, এবং এইটা নিয়েও অনেক কেওয়াস হয়। বিয়ের পরেও অহরহ দেখা যায় মেয়েদের একটা কমপ্লেইন থাকে, তুমি তো বিবাহিত ব্যাচেলার, বিয়ের আগেও তুমি গেমস খেলতা, অফিস করতা, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতা, এখনো তুমি এগুলা করো, আমার সময় বা আমার ইম্পর্টেন্স তুমি কতটুকু বোঝো। আবার অনেক ক্ষেত্রে ছেলেদেরও কমপ্লেইন থাকে ওয়াইফের প্রতি, তুমি বিয়ের আগে ঠিক যেরকম একটা ব্যাচেলার লাইফ লিড করতা, যে সকাল 8টার দিকে অফিসে যেতে, 9টা 10টার দিকে ফিরতে, ওভাবেই ফিরছো, তোমার অফিসে অনেক ব্যস্ততা আমি মানছি, কিন্তু আমার পরিবার বা আমার কতটুকু গুরুত্ব তোমার জীবনে আছে, তুমি কি এটা ভ্যালিউ করতে পারছো, নাকি শুধুমাত্র তুমি তোমার বিয়ের আগের যে জীবনটা ওটাকেই রাখতে চাইছো, আমাদেরকে জাস্ট হ্যাঁ নতুন একটা স্টেপে তুমি এসেছো, একটা নতুন লাইফে এসেছো, জাস্ট আমরা তোমার সাথে অ্যাডজাস্ট করবো, কিন্তু তুমি কখনো অ্যাডজাস্ট করবে না। এই যে একটা ভয়েস দুই পক্ষ থেকেই কিন্তু খুব কমনলি চলে আসতে থাকে। কাজেই ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা আসলে আমাদের উচিত খুব ডিটেলস ডিসকাশনে আসা, যে অ্যাকচুয়ালি আমার এক্সপেকটেশন কি, অপর পক্ষের এক্সপেকটেশনটা কি, এই জিনিসগুলো। এবং আমার মতে এখানে কোনো লুকোছাপা রাখা উচিত না, কারণ আমি হয়তো বিয়ের আগে বলছি একটা, বিয়ের পরে যখন অপরপক্ষের মানুষটা আসবে, সে তো আমার পরিবারের বা আমার সবকিছুই দেখবে, এবং তখন কিন্তু আসলে যেটা হয়, আমি এক কথা বললাম, বিয়ের পরে সে কথার মিল পাচ্ছে না, তার মানে সে কিন্তু আমাকে মিথ্যেবাদী ভাবছে। চিন্তা করে দেখেন, বিয়ের পরের প্রথম বছরটাই তো আসলে একটা রোলার কোস্টার রাইড থাকে, কারণ দুইজন মানুষ দুজনকে নতুন ভাবে এক্সপ্লোর করে, সেটা ইভেন রিলেশনশিপে তারা থাকুক বা অ্যারেঞ্জ ম্যারেজ থাকুক। এবং এই যে একটা রিলেশনশিপে রোলার কোস্টারে তারা ওঠে, আজকে এটা ভালো লাগছে তো কালকে ওটা ভালো লাগছে না, বা এই যে নতুন ভাবে এক্সপ্লোর করছে, অনেক সময় কিন্তু এখান থেকেও মানুষ ছিটকে চলে যায় দূরে। কারণ প্রথম কিছুদিন হানিমুন ফেজ থাকবে, সেটা কখনো কখনো 6 মাস থাকে, আবার কখনো কখনো হয়তো 1 বছর বা 2 বছর এক্সটেন্ড করে, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা আসলে কল্প সময়। সো এই যে হানিমুন ফেজটা যখন কেটে যায়, এরপরে কিন্তু বাস্তবে ওর আমার এটা পছন্দ হচ্ছে না, ও কেন এই কাজটা করলো, এই জিনিসগুলো ধরা পড়তে থাকে।
এবং আপনি যদি বিয়ের আগে এক কথা বলে তখন বিয়ের পরে আরেক কথা বলেন, আপনার পার্টনারের বিশ্বাস আপনি হারাবেন, এবং আপনি এই বিশ্বাস আবার আপনি কিভাবে তৈরি করবেন বা ফেরত পাবেন, এটা আপনার জন্য প্রচন্ড কষ্টকর হবে। কাজে আমাদের উচিত স্বচ্ছ থাকা, আমি কিভাবে জিনিসটা নিয়ে চিন্তা করছি বা আমি কিভাবে জিনিসটা নিয়ে ভাবছি। আরেকটা যে পয়েন্ট আমার কাছে খুব ভাইটাল মনে হয়, যে আসলে আমরা আমাদের লেজার পিরিয়ডটাকে কিভাবে কাটাই, এটা আমার আসলে ডিটেল ডিসকাশনে রাখা উচিত। আমি কি গেমস খেলতে পছন্দ করছি, আমি কি ট্রাভেলিং পছন্দ করছি, আমি কি বই পড়তে পছন্দ করি, বা আমি কি পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করি, বা আমি কি আসলে কি পছন্দ করি, এই জিনিসগুলো আমার লেজার পিরিয়ডগুলো, বা আমি কি অ্যাকচুয়ালি ঘুমাতে পছন্দ করি, বা আমি কি ওই সময় একা থাকতে পছন্দ করি, আমি কি অ্যাকচুয়ালি প্রিপেয়ার আমার লাইফে নতুন যে মানুষটা আসবে, আমার যে অবসর সময়টা থাকবে, অবসর সময় ওকে আমি কতটুকু অ্যাকসেপ্ট করব, ওকে আমি কতটুকু এন্ট্রি দিব, এই জিনিসগুলো নিয়েও আমাদের কিন্তু ডিসকাশনে থাকা উচিত। কারণ আমরা কিন্তু সবসময় হুবহু আমি যেরকম ওই রকম আমার সাথে যে খাপে খাপে মিলে যাবে এরকম পাবো না, আমাকে কিন্তু কিছু ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে হবে। সো ওয়ার্ক লাইফ, ক্যারিয়ার, ফিউচার অ্যাম্বিশন, আপনার গোল, আপনার লেজার পিরিয়ড, এগুলো যদি আমরা চিন্তা করি, তারপরও খুবই ভাইটাল একটা জিনিস, ইনফ্যাক্ট আমি এটা এখন বলছি, বাট আমার মতে এটা আমাদের সবার আগে জিনিসটা মাথায় রাখা উচিত, যে আমি নিজে মানুষটা কেমন, আমার নিজেকে জানা, এইটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমাদের কমন একটা ধারণা থাকে, আমি কি রকম পার্টনার চাই। আমি চাই হয়তো খুব সুন্দর চেহারার একজন পার্টনার, আমি খুব ড্যাশিং চেহারার একজন পার্টনার চাই, বা আমি অনেক ধনী কাউকে চাই, বা আমি খুব স্মার্ট কাউকে চাই, যাকে দেখলেই আমার মনে হবে উফ কি ভালো লাগছে, এরকম কাউকে চাই। বা আমরা হয়তো চাই যে না, আমি একজন ইন্টেলেকচুয়াল মানুষকে চাই, বা আমি হয়তো একজন মানুষকে চাই যাকে দেখলে আমার শান্তি লাগবে। কাজেই আমরা কি চিন্তা করি আমি কেমন চাই, বাট আমরা আসলে কতটুকু সময় এইটা বুঝতে পারি যে আমি আসলে কেমন মানুষ, আমি কার সাথে অ্যাডজাস্ট করতে পারবো, আমি অ্যাকচুয়ালি আমার এক্সস্টেড মোমেন্টেও কি আমি আমার সামনের মানুষটার সাথে কি শান্তি পাবো কিনা, আরাম পাবো কিনা, বা কিরকম মানুষ অ্যাকচুয়ালি আমাকে সুদ করতে পারবে, আমার কোন জায়গাগুলোতে শর্টকামিংস আছে, বা আমার কোন জায়গাগুলো স্ট্রেংথ, একটা টিম হিসেবে কাজ করতে আমি কতটুকু দক্ষ, বা আমি কি অ্যাকচুয়ালি একা কাজ করতে অভ্যস্ত কিনা, আমি কি আমার নিজের ফ্যামিলির সাথে অন্য একটা মানুষকে ইন্ট্রোডিউস করিয়ে দেয়া বা ওই দায়িত্বটা নিতে কি আমি প্রস্তুত কিনা। অনেক সময় আমরা এই পয়েন্টগুলো মিস করে যাই, এবং এই কথাটা আমি সব সময় বলতে থাকি যে আমাদেরকে না কখনো কেউ এটা শেখাই না যে কিভাবে ভালো স্ত্রী বা ভালো স্বামী হওয়া যায়। কারণ এটা খুব লজ্জার বিষয়, আরে বিয়ে নিয়ে তো হাসাহাসি, তুই বিয়ে করবি, এটা নিয়েই তো আমরা হাসতে হাসতে অস্থির হয়ে যাই। কেন বিয়ে করাটা নিয়ে আমরা এত কেন হাসাহাসির ভিতরে রাখি? একটা ছেলে বা মেয়ে যখন টিনেজে আসে, তার স্বাভাবিকভাবে অপোজিট জেন্ডারের প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয়ে যায়, বাট তখনও আমরা তাকে শিখাই না যে একজন দায়িত্ববান হাজবেন্ড বা ওয়াইফের কি কি আসলে ভূমিকা থাকে, কি কি শেখা উচিত। কারণ কি ভালো স্বামী হতে গেলে ও তুই তো বউ পাগল, ভালো স্ত্রী হতে গেলে তুমি তোমার হাজবেন্ডের অনুগত হতে চাও, কেমনে সম্ভব তুমি এই কথা বলতেছো, তোমার হাজবেন্ড তোমাকে কন্ট্রোল করবে। অনুগত হওয়া মানে এটা না কখনোই যে আমার হাজবেন্ড আমাকে কন্ট্রোল করবে। আমি আমার হাজবেন্ডকে অবশ্যই সম্মান করতে পারি, আমি তার কথা মেনে চলতে পারি, এবং সেটা মন থেকে, ইভেন তাকে আমার বলতেও হয় না। অনেক সময় আমার হাজবেন্ডেরও আমার জন্য পাগল হতে হবে না, তার মন থেকে ওই ভালোবাসা থেকেই সে এফোর্ট দিচ্ছে আমার জন্য যে আমি কি করলে আমার স্ত্রী একটু ভালো থাকবে। কাজেই যখন আপনি আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার বোনকে, বা আপনার কাছে আশেপাশের আত্মীয় স্বজন বা পরিচিত কাউকে আপনি শেখাচ্ছেন কিভাবে একজন ভালো স্ত্রী বা ভালো স্বামী হতে হয়, প্রথম ধাপটা হওয়া উচিত সে যেন তার নিজেকে চেনে, সে যেন জানে সে কি চায়, তার স্ট্রেংথ, তার উইকনেস, এবং এটার মাধ্যমে সে আস্তে আস্তে করে নিজেকে যেমন ভালো একজন সঙ্গী হিসেবে গড়ে তুলতে পারবে, একটা টিম গঠনের জন্য কিভাবে কাজ করতে হবে ওটা নিয়ে সে ভাবতে পারবে। তখন আসলেই সে খুব কনস্ট্রাকটিভ ওয়েতে এবং খুব ইন্টেলেকচুয়ালি সে চিন্তা করতে পারবে, প্লাস ইমোশনালিও সে আসলে সামনে কেমন মানুষটাকে যায়, যাকে দেখলে তার শান্তি লাগবে, যাকে দেখলে তার চক্ষু শীতলতার ওই অনুভূতিটা আসবে, এবং যাকে দেখলে সে এটা অনুভব করতে পারবে যে না, এই মানুষটার উপর আমি ভরসা করতে পারি। কারণ কি আমি যদি সব সময় কাইন্ড অফ কেমিস্ট্রি, আমাকে সবকিছুতেই খুব বেশি স্টিমুলেশন পেতে হবে এরকম একটা ভাইব নিয়ে আমি আগাতে থাকি, কিভাবে সম্ভব? সন্তান হওয়ার পরেও যখন আপনি এক্সস্টেড, আপনার শরীর চলতেছে না, ওই সময় আপনাকে একজন মানুষ স্টিমুলেশন দিবে, আপনার ব্রেন তো ওটা নেওয়ার জন্যই প্রস্তুত না। তখন তো আপনার শান্তি দরকার, তখন তো আপনার ওই স্বস্তিটা দরকার, যেটা আপনার বাসাটাকে একটা পরিবার হিসেবে বা একটা বাসা হিসেবে আপনার সামনে নিয়ে আসবে।
কাজে আমাদের নিজেদেরকে নিয়ে অ্যানালাইসিস করাটা খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে এটাই দেখা উচিত যে আমি আসলে কতটুকু তৈরি বিয়ের জন্য। আরেকটা পয়েন্ট যেটা আমাদের আসলে মাথায় রাখা উচিত, বিয়ের পরে বা আমার পার্টনার ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, বা তার সোশ্যাল লাইফটা কেমন, তার ফ্রেন্ড সার্কেল কেমন, এটা কেন খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, কারণ অনেক সময় বন্ধুদেরকে দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে এই মানুষটা কেমন। বা কারণ কি, বন্ধুরা আমাদের চিন্তা ভাবনাকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করে। যতই আমাদের পরিবার আমাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু বন্ধুদেরকে কিন্তু আমরা ফেলে দিতে পারি না। বা আমি যদি খুব ইন্ট্রোভার্ট মানুষ হই, আমি যদি আমার অনুভূতি প্রকাশই করতে না পারি, কিন্তু আমার পার্টনার হয়তো এত এক্সট্রোভার্ট যে সবসময় কাইন্ড অফ কথাই বলতে থাকে এবং সোশ্যাল বাটারফ্লাই এবং খুবই বাবলি টাইপের একটা মানুষ, সে জায়গায় আমি খুব চুপচাপ। সো আমি কিন্তু তার ফ্রেন্ড সার্কেলের সাথে কিভাবে অ্যাডজাস্ট করব, বা প্রথম দেখায় সে কি আমাকে উইয়ার্ড ভাবছে নাকি, বা ও যে এত কথা বলতেছে আমার মাথা ধরে যাচ্ছে, এত কথা বলে কেন, বিয়ের মাত্র 1 সপ্তাহ হয়েছে, আমার অস্থির লাগে ওকে দেখলি, এরকম যেন আমাদের মনে না হয়। সো আমরা যেন আগে থেকে জিনিসটা প্রিপেয়ার থাকি যে না, আমি মানুষটা এরকম, ও এরকম, ও ওভাবে ও হয়তো সোশ্যালাইজ করে, আমি এইভাবে পছন্দ করি। সো আমরা যেন এগেইন সেম পেজে থাকি। অনেক সময় এটা নিয়ে একটা ইস্যু ক্রিয়েট হয়ে যায়, তোমার ফ্রেন্ডরা খুব খারাপ, তোমার ফ্রেন্ডরা আমাকে ছোট করে দেখে, এবং এটা কিন্তু একটা মানুষের জন্য খুব কষ্টকর যে 20-30 বছরের বন্ধুত্ব হঠাৎ করে আমার হাজবেন্ড বলছে তুমি আর তোমার ফ্রেন্ডদের সাথে মিশবা না, আমার ওয়াইফ বলতেছে তুমি তোমার সব ফ্রেন্ডকে একটা একটা করে কাট অফ করো, ওরা খুবই টক্সিক। তখন কিন্তু আমরা খুব সাফোকেটেড ফিল করতে থাকি, কারণ এটা তো সত্যি কথা। বিয়ের পর পর যখন আমরা দুজন দুজনকে এক্সপ্লোর করছি, দুজন দুজনকে জানছি, হয়তো আমাদের কিছু সাজেশনের দরকার হয়, কখনো আমরা একটু কনফিউজ হয়ে যাই যে পার্টনারকে বলবো কি বলবো না। হয়তো ওই সময়টাতে আমাদের ফ্রেন্ড সার্কেলে খুব ওয়াইজ এবং খুব ওয়েল উইশার কেউ একজন থাকলে আমরা তো তার সাথে একটু শেয়ার করতে চাই, মনটা একটু হালকা করতে চাই, এবং তারা হয়তো আমাদেরকে পজিটিভ কথাই বলে যে না, তুমি হয়তো এটা ভুলভাবে ভাবছো, তোমার স্ত্রী বা তোমার হাজবেন্ড হয়তো জিনিসটা পজিটিভ ওয়েতে ভাবছে। সো এটা যেমন আমার দায়িত্ব লাইফে কিছু ভালো মূল্যবান বন্ধু তৈরি করা, কারণ এরা আমার জীবনের সম্পদ, কাইন্ড অফ অ্যাসেট। একজন ভালো পার্টনার যেমন একটা অ্যাসেট, তেমন আপনার ভালো ফ্রেন্ড আপনার জন্য অ্যাসেট। সো অবশ্যই আমরা যেন আমাদের ফ্রেন্ড সার্কেলের এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার থাকি। অনেক ক্ষেত্রে আমি এটা দেখি, অনেক সময় ফ্রেন্ডরা হয়তো আসলেই তার স্পাউসকে অপমান করছে, এবং স্পাউস যিনি যার ফ্রেন্ড সে খুবই নির্বিকার, সে চুপচাপ তাকায় আছে। আপনার কিন্তু এটা একটা দায়িত্ব যে আপনার ফ্রেন্ডদের সামনে আপনার স্পাউসের যে সম্মানটা, এটা আপনাকে কিন্তু ধরে রাখতে হবে। সো আপনাকে এখানে অবশ্যই একটা অ্যাক্টিভ রোল প্লে করতে হবে, যাতে আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড কোনোভাবে অপমানিত না হয়, এবং আপনি কিন্তু আপনার ফ্রেন্ডদের সাথে আপনার স্পাউসের জন্য ওই ব্রিজ হিসেবে কাজ করবেন। কাজেই এখানে এর জন্যই এই পয়েন্টটা নিয়ে আসা যে আমরা অনেক সময় এই পয়েন্টটা মিস করে যাই। জাস্ট হয়তো বিয়ের জন্য কথা হচ্ছে, অনেক সময় এরকম ভাবে আমরা ফ্রেন্ডদেরকে নিয়ে আসি, এবং ফ্রেন্ডদের কারণে অনেক সময় যে বিয়েটা ভেঙে যায়, কারণ আমরা অ্যাডজাস্ট করতে পারছি না, ফ্রেন্ডরা থার্ড পার্সন হিসেবে প্রবলেম করছে আমাদের ভিতরে। আবার আমরা যেন এতটা অন্ধ হয়ে না যাই যে আমার ফ্রেন্ড যে আমার জন্য খারাপ এইটা আমি স্বীকার করতেই পারি না, আমার ইগো প্রবলেম যেন চলে না আসে। এগেইন ইগো প্রবলেম আসলে, একটু আগে যে পয়েন্টটা বললাম, নিজেকে জানা। সো আমার যদি ইগো প্রবলেম আমি এটা আবিষ্কার করি, তখন কিন্তু অবশ্যই আমার নিজেকে এটা নিয়ে কাজ করতে হবে। আরেকটা যে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এবং এটা আসলে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, পরিবার। পরিবার কেন ইম্পর্টেন্ট? অনেক অনেক সম্পর্কে দেখি হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কোনো সমস্যা নাই, তারা সব দিক থেকে সেম পেজে, এবং তারা আলহামদুলিল্লাহ দুজন দুজনকে অসম্ভব ভালোবাসে এবং দুজন দুজনের স্বস্তির শান্তির জায়গা। কিন্তু যখনই পরিবার নিয়ে কথা বলে, তোমার বাবা মা তো এরকম করে, তোমার বাবা মা তো এরকম করে, তোমার ভাই বোন তো এরকম, তোমার ভাই বোন এরকম, এই যে ঝগড়া শুরু হয়ে যায়, এইটার আর কোনো শেষ নেই। এবং এই ঝগড়া থেকে আস্তে আস্তে দূরত্ব দূরত্ব দূরত্ব, ইগো 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 ইগো। এবং যখন আসে, তখন যখন প্রথমে প্রশ্ন করি আপনাদের দুজনের মধ্যে কি কোনো মতবিরোধ বা কোনো কিছু আছে, দুজনই খুব অবাক হয়ে বলেন না, আমরা তো আসলে দুজন দুজনকে অনেক ভালোবাসি, এবং আমি ওকে ছাড়া কিভাবে থাকবো এটা আমি চিন্তাও করতে পারি না, কিন্তু সমস্যা তো ওর মা করে, সমস্যা তো ওর বাবা করে, ওর বোন করে। এই যে রাগগুলো, যে তৃতীয় পক্ষ নিয়ে সমস্যাটা শুরু হয়। কাজেই প্লিজ আপনি বিয়ের আগে কোনো রকম না লুকিয়ে আপনার পরিবার কেমন এটা বলার চেষ্টা করুন। আপনি যত হাইড করবেন, বিয়ের পরে তো আসলে ওই মানুষটাকে আপনার পরিবারকে দেখাতেই হবে। আপনার পরিবারে যে অমিল আছে, অমত আছে, ভাইয়ে ভাইয়ে বনে বনে কোন্দল আছে, বাবা মাতে সমস্যা আছে, আপনি হয়তো একেবারে ঢালাও ভাবে বলছেন না যে আমার এই সমস্যা, বাবারই সমস্যা, মায়েরই সমস্যা, ভাইয়ের সমস্যা, বোনেরই সমস্যা, এতটা না, বাট অন্তত মানুষটাকে একটা ধারণা দিয়ে রাখেন যে আমার ফ্যামিলির স্ট্রাকচারটা এইরকম।
আমার মায়ের হয়তো একটু এংজাইটি ইস্যু আছে, বা আমার বাবার হয়তো একটু অ্যাঙ্গার ইস্যু আছে, বা ওনারা হয়তো একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পারেন, বা ওনারা হয়তো জিনিসগুলো এভাবে চিন্তা করেন, বা আমার মা বা বাবা হয়তো চিন্তা করছেন একজন ঘরের বউ বা ঘরের স্বামীর হয়তো এরকম আচরণ করা উচিত, কিন্তু আমি হয়তো জিনিসটা এভাবে চিন্তা করছি। বিয়ের পরে কি আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকবো কি থাকবো না, বা আমরা উইকেন্ডে কয়দিন পর পর ওনাদের সাথে যাব, গিয়ে দেখা করব, বা আমি কতদিন পরে আমার বাবা মার সাথে গিয়ে দেখা করতে পারবো। এই যে জিনিসগুলো একেবারে সুন্দরভাবে আমরা ডিসকাশন করছি, বা আমার দিকের কালচার কিন্তু এইরকম, আমি হয়তো চিটংইয়ান, আমার কালচারটা এইরকম, আমি হয়তো সিলেটিয়ান, আমার কালচারটা এইরকম, বা আমি উত্তরবঙ্গের, আমার কালচারটা এইরকম, আপনাদেরটা কেমন, বা আপনাদেরটা কিভাবে আপনারা করেন। সো এই যে জিনিসগুলো আমরা সুন্দরভাবে আলোচনা করছি, ডিসকাশন করছি, সো এটার ফলে যেটা হবে আলটিমেটলি আপনার যিনি উডবি পার্টনার, ওনার একটা স্বচ্ছ ধারণা থাকছে, আপনি আপনার দিক থেকে ক্লিয়ার। এখন এখানে একটা জিনিস হতে পারে, দেখেন আমি তো খুব স্বচ্ছমনেই বললাম, কিন্তু ও তো আমাকে রিজেক্ট করে দিল, ও তো আমাকে নিল না, কিন্তু আমার তো আলটিমেটলি সব দিক থেকেই বিয়েটা হয়েই যাচ্ছিল, আপনার এটা তাহলে কেন বললেন বলে দিতে? কারণ একটা জিনিস দেখেন, এগেইন আপনি হয়তো বললেন না, আপনি লুকিয়ে রাখলেন, কিন্তু বিয়ের পরে হঠাৎ করে আপনার পার্টনার আবিষ্কার করলো আপনার ফ্যামিলি মেম্বার হয়তো একজন ড্রাগ অ্যাডিক্টেড, বা আপনার ফ্যামিলি মেম্বার কেউ একজন হয়তো পরকীয়াতে আসক্ত, বা কেউ হয়তো এরকম কোনো একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, বা আপনার মা হয়তো প্রচন্ড কন্ট্রোলিং, বা আপনার ফ্যামিলিতে আপনার বোনই হয়তো প্রচন্ড তিক্ত একটা মানুষ। তখন কি হবে? তখন কিন্তু মানুষটা আপনাকে ওই যে মিথ্যাবাদী ভাববে, এবং আস্তে আস্তে আপনাদের ভেতরে সম্পর্কের ছেদ হবে। বিয়ের পরে তিক্ততা বাড়ানোর আগে, বিয়ের আগেই যদি আসলে এই জিনিসটা একটা মানুষ জেনে শুনে মেনে আসে, হ্যাঁ অবশ্যই তারপরে উনি কমপ্লেন করবে, কনফ্লিক্ট হবে, বাট অ্যাটলিস্ট আপনি অন্তত আপনার দিক থেকে ক্লিয়ার থাকতে পারবেন যে না, আমি তো আসলে জিনিসগুলো জানি এরকম, এবং তোমাকে তো আমি খোলাখুলি বলেছি যে আমার পক্ষে আসলেই তোমাদের দুজনকে আলাদা রাখা সম্ভব নাকি এক বাসাতেই থাকতে হবে, বা কিভাবে জিনিসটা কতটুকু আসলে আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব। সো এই জিনিসগুলো আসলে খুব ভাইটাল একটা পার্ট, যেটা কিনা এই যে ফ্যামিলির ইস্যুগুলো আমরা আসলে স্বীকারই করতে চাই না। এখানে আরেকটা জিনিস আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়, অনেক সময় না বিয়ের আগে পর্যন্ত আমরা আসলে বুঝতে পারি না আমাদের বাবা মায়েদের ইনসিকিউরিটি কি থাকে। এইটা একটা ছেলে বা মেয়ের জন্য খুব কষ্টকর একটা বিষয় থাকে। অনেক ছেলেকে আমি এরকম কষ্ট ফেস করতে দেখি বা সাফার করতে দেখি, যেখানে কিনা ছেলেটা বলতেছে যে আমি বিয়ের আগে কখনো জানতাম না আমার মা এত ইনসিকিউর, এবং আমার যে কি লজ্জা লাগে আমার মা যখন আমার বউয়ের কাছে যৌতুক বা এরকম হাবিজাবি আবদার করে বসে, বা ওকে হার্টফুল কথা বলে, আমার মনে হয় আমার মাথাটা মানে মিশে যাচ্ছে মাটিতে। অনেক সময় অনেক স্ত্রীকে আমি বলতে শুনেছি, আমার প্রচন্ড লজ্জা লাগে আমার মা বাবা যখন আমার ফ্যামিলিতে ইন্টারফেয়ার করে, আমার শ্বশুর শাশুড়ির সাথে এত বাজেভাবে কথা বলছে, অপমান করছে, আমার হাজবেন্ডকে সম্মান করছে না। আমার মনে হয় তোমরা এইরকম, এটা তো আমি কোনোদিনও বিয়ের আগে বুঝতেই পারিনি। তোমাদের এই কথাগুলোর জন্য আমার সংসারে সমস্যা হয়, তোমরা কেন বুঝতে পারো না যে তোমাদের জন্য তোমাদের মেয়ে ভালো থাকছে না, তোমরা তারপরও ইন্টারফেয়ার করার চেষ্টা করছো, আমার সংসারে অশান্তি করছো। সো অনেক সময় আসলে আপনার পার্টনার আসলে আপনাকে মিথ্যা বলে নাই, কারণ উনিই জানতেন না যে ওনার বাবা মার মনের ভেতরে, বা ওনার এক্সটেন্ডেড ফ্যামিলিতে ওনার ভাই বা বোনের মনের ভিতরে এতটা জটিলতা বা কুটিলতা আছে, যেটা কিনা আফটার ম্যারেজ এটা হঠাৎ করে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। সো যদি আপনি এরকম দেখেন যে আপনার পার্টনার নিজেও পাজল হয়ে গিয়েছে, ওই মুহূর্তে ওই মানুষটাকে আপনি অবশ্যই আপনার কষ্টের কথা বলেন, কিন্তু ওনাকে কন্টিনিউয়াসলি কাজ গড়ায় দাঁড় করেন না। কারণ কি, একজন বাবা মা যতই খারাপ হোক, একটা সন্তানের পক্ষে না এটা খুব ডিফিকাল্ট যে তাকে ডিজোন করে দিবে, তাকে ফেলে দিবে। কারণ এতগুলো বছর তো তার বাবা মা তার জন্য বেস্ট ছিল, এখন হঠাৎ করে তার বাবা মা তার জন্য এরকম হয়ে গেছে, তার ভাই বোন তার জন্য এরকম হয়ে গেছে। তো সেই মুহূর্তটা তারও কিন্তু আসলে কষ্ট হচ্ছে অ্যাডজাস্ট করতে, তারও কিন্তু লজ্জায় অস্থির লাগতে থাকে, সাফোকেটিং লাগতে থাকে, তার নিজের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে। সো ওই সময় আসলে সাপোর্ট বা শান্তিটা কে দিবে, আপনি পার্টনার ছাড়া? সো যদি এরকম হয়, ওই সময়টাতে এটা আপনার জন্যও পরীক্ষা এবং আপনার পার্টনারের জন্যও পরীক্ষা। এগেইন যেহেতু এটা একটা টিম ওয়ার্ক, তখন দুইজনকে শক্তভাবে হাতটা ধরতে হবে, এবং ওই ঝড়ের ভিতরেও আপনাদের দুইজনকে ওই তুমুল ঝড়ে যেখানে স্রোত একদিকে আসতেছে, স্রোতের বিপরীতে আপনাদেরকে হাঁটতে হবে। এবং এটাও দেখবেন, এটা করতে করতে একটা সময় আপনাদের ভেতরের সম্পর্কটা এত সুন্দর, এত শক্ত, এত মজবুত হয়ে গেছে যে আপনারা দুইজন দুইজনের উপরই ভরসা করতে চাইছেন। আরেকটা যে পয়েন্ট আমার কাছে মনে হয় বর্তমানে, এটা নিয়েও অনেক জায়গায় মনোমালিন্য হয়ে যায় বা খুব আপসেট হয়ে যায় না একজন আরেকজন, সন্তান।
বিয়ের কতদিন পরে আমি সন্তান নিব। হয়তো একজন বলছেন আমার বয়স হয়ে যাচ্ছে বা আমার বায়োলজিক্যাল ক্লক টিক টিক করছে, আমি এক্ষুনি বাচ্চা নিতে চাই। কারণ মেয়েদের ক্ষেত্রে অনেকেরই এই কমপ্লেনটা থাকে যে আমার হাজবেন্ড বাচ্চা নিতে চাইছে না, বাট আমি এখনই বাচ্চাটা নিতে চাই, বাট ও তো প্রিপেয়ার না। আবার অনেক ক্ষেত্রে হাজবেন্ড বাচ্চা খুব পছন্দ করে কিন্তু স্ত্রী প্রিপেয়ার না। উনি হয়তো বলছেন না আমি আমার ক্যারিয়ার গুছাতে চাইছি, আমি সারা জীবন পড়াশোনা করেছি, এখন বাচ্চা নিলে আমাকে বাসায় বসে যেতে হবে, বাচ্চা দেখার কেউ নেই, সো আমি এই মুহূর্তে নিতে চাইছি না। বা একটা বাচ্চা নিব না দুটা বাচ্চা নিব নাকি তিনটা বাচ্চা নিব, সো এরকম অনেক রকমের কিন্তু আসলে দোটানা চলে আসে। কাজে এই বিষয়টা নিয়েও আমরা হয়তো টুকটাক কথা বলতে পারি। বা অনেক সময় দেখা যায় যে পরিবারের তৃতীয় পক্ষরা এগেইন বিয়ের পর পরই 1 মাস 2 মাস যেতে না যেতেই, 6 মাস 1 বছর যেতে না যেতে, এই বাচ্চা নাও না কেন, কার সমস্যা, কি সমস্যা, বলো তো কি হচ্ছে। এই বিষয়গুলোতেও দুজন যেন একসাথে একভাবে কাজ করতে পারেন, সেম পেজে থাকতে পারেন, এটা মাথায় রাখবেন। আর একটা জিনিস যেন আমাদের এটা মাথায় থাকে, অবশ্যই আমরা নেগেটিভটা চিন্তা করব না। আমরা বিয়ের আগে যদি এই কথাটা বলে রাখি যে আমি সন্তান চাই না, আমার পার্টনার যদি এটাতে এগ্রি করে, ডেফিনেটলি বিয়ের পরে যদি আমাদের মন ঘুরে যায়, এগেইন আমরা সেম পেজে যেন থাকি। বা বিয়ের আগে আমি বললাম যে আমি আসলে সন্তান চাইছি বা এরকম ভাবে চাইছি, এবং একই সাথে আমি আমার পার্টনারকে এটাও কথা দিয়েছি আমি তোমাকে তোমার ক্যারিয়ার বিল্ড আপে হেল্প করব। তাহলে এই দুটো কিন্তু একটা মেয়ের জন্য খুব কঠিন হয়ে যায়, সন্তান লালন পালন করা এবং অ্যাট দ্য সেম টাইম ক্যারিয়ার মেনটেন করা এবং ফ্যামিলি মেনটেন করা। এখানে আপনি যদি একজন ছেলে হিসেবে আপনার স্ত্রীকে কথা দিয়ে থাকেন, আপনি ওনাকে সাহায্য করবেন, ওনার স্বপ্নগুলো পূরণ করতে ওনার পাশে আপনি হাঁটবেন, কথা দিয়ে কথা রাখুন। তাহলে কারণ আপনার স্ত্রীর কষ্ট হবে, আপনার সন্তানদেরও কষ্ট হবে যদি আপনি কথা দিয়ে কথা না রাখেন। বাট আপনারা যদি কথা দিয়ে কথা রাখেন, এগেইন দুজনের জন্য একসাথে থাকেন, তখন দেখবেন কষ্ট হলেও জিনিসগুলো অনেক সহজ হয়ে আসে। আর ডেফিনেটলি আরেকটা যে পয়েন্ট এখানে একটু বলবো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে ফিনান্সিয়াল পার্টটা আমরা এটা কিভাবে ডিল করব। হাজব্যান্ড ওয়াইফ দুজনই ফিনান্সিয়ালি সলভেন্ট, এবং সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড ভাবছে ও তো আর্থিকভাবে সচ্ছল, ওকে আমার টাকা দেওয়ার দরকার কি, উনি হয়তো খুব সুন্দরভাবে সবকিছু নিজের দিকগুলো মেনটেন করছে, নিজের শখ পূরণ করছে, নিজের ফ্যামিলিকে টাকা দিচ্ছে, কিন্তু ওয়াইফের যে একটা গিফট দেওয়া প্রয়োজন বা ওয়াইফের ফ্যামিলিকে যে কিছু দেওয়া প্রয়োজন বা ইভেন নিজের বাচ্চা হয়েছে ওইখানে যে তাকে কন্ট্রিবিউট করা প্রয়োজন, এটাও অনেক ক্ষেত্রে ছেলেদের মাথায় কাজ করে না। এবং দেখা যায় তখন ওয়াইফ আস্তে আস্তে চিন্তা করতে থাকে যে আমার কি ওর লাইফে তাহলে কোনো জায়গায় নাই, ও কি কোনো ঈদে আমার জন্য একটা গিফট আনতে পারলো না, বা ও কি ওর সন্তানের জন্য কিছু করতে পারে না। হ্যাঁ আমি ফিনান্সিয়ালি সলভেন্ট, তার মানে কি আমাকে আমার নিজের দেখভাল করতে হবে, আমার বাচ্চাটা আমার করতে হবে, দেন আমার হাজবেন্ডের আমার জন্য প্রয়োজন কি তাহলে। আবার অনেক সময় এটা দেখা যায় যে একজন স্ত্রী হয়তো সম্পূর্ণরূপে গৃহিণী, এবং সেই ক্ষেত্রে হাজবেন্ড বলতেছে তুমি তো বাসাতেই থাকো, তোমার তো কোনো খরচপাতি কিছু হয় না, কাজেই তোমার ওরকম টাকা পয়সার দরকার নাই। কিন্তু স্ত্রীর তো একটা হাত খরচ যদি দেয়া হয়, তারও তো ইচ্ছা করতে পারে সে নিজে কিছু একটা কিনে খাবে, তার একটা কিছু ইচ্ছা করতে পারে সে তার হাজবেন্ডের জন্য কিছু একটা কিনে আনবে, সে তার বাবা মার জন্য কিছু একটা কিনবে, বা এমনি ঘর সাজানোর জন্য কিছু একটা। কিন্তু তাকে যদি সব সময় আমাকে এই টাকাটা দাও এই কারণেই দিতে হবে, এত জবাবদিহিতার মধ্যে বড় হতে, এত জবাবদিহিতার মধ্যে যদি একটা মানুষকে আসলে থাকতে হয়, কিভাবে আসলে সে তার ওই যে হাজবেন্ডকে যে রেসপেক্ট করবে বা মন থেকে ভালোবাসাটা তার আসবে, এটা তো তার আসতে চাইবে না। আস্তে আস্তে তার মনের ভিতরে একটা ক্ষোভ আসতে থাকবে, কারণ মেয়েরা তো আসলে একটু ইমোশনাল, এটা তো আমরা আসলে বাদ দিতে পারি না তাদের এই চিন্তাটাকে। আরেকটা যে পার্ট দেখা যায় যে অনেক ক্ষেত্রে স্ত্রীরা হাজবেন্ডদেরকে খুব বাজেভাবে হিউমিলিয়েট করতে থাকে, মানে বেতন কত পাও, এটা করতে পারো না, বা হাজবেন্ড হয়তো খুব সুন্দর ভালো মনে তাকে একটা ছোট্ট গিফট দিল, খুবই অপমান করে তুচ্ছ তাচ্ছিল্য করে একেবারে মানে এত অপমান যে হাজবেন্ডের পক্ষে এটা নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। অনবরত অন্যদের সাথে তুলনা, আমার বন্ধুলা ভাই এটা করছে বা আমার ভাই এটা করছে, তুমি কি করছো, আমার বাবা এটা করেছে তুমি কি করছো। সো এই যে আর্থিক যে সচ্ছলতার বিষয়টা একটা ছেলেকে প্রতিনিয়ত অপমান করে তার আত্মবিশ্বাসটাকে একেবারে চুরচুর ভেঙে দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা ছেলের জন্য নেওয়া খুব কষ্টকর হয়ে যায়। একটা হাজবেন্ডের যেমন দায়িত্ব যে হ্যাঁ সে তার স্ত্রীকে দেখাশোনা করবে, তার স্ত্রী যতই আর্থিকভাবে সচ্ছল হোক বা না হোক, একটা স্ত্রীরও কিন্তু এটা একটা কর্তব্য, সে যেন তার হাজবেন্ড যতটুকু উপার্জন করে ওটা সে জেনেই বিয়ে করবে এবং ওটার ভেতরে সে সন্তুষ্ট থাকার চেষ্টা করবে। হ্যাঁ সে যদি এটা অনুভব করে যে তার হাজবেন্ড অলস, তার হাজবেন্ড বিভিন্ন জায়গায় টাকা নষ্ট করে বেড়াচ্ছে, টাকাগুলো সে একেবারে ধ্বংস করে দিচ্ছে, তার কোনো হিসেব নেই, বেহিসেবি, সেই ক্ষেত্রে স্ত্রী হয়তো নিজের একটা সেভিংস রাখতে পারে, কিন্তু কন্টিনিউয়াসলি মানুষটাকে অপমান করে জর্জরিত করে সে কোনো কিছু আসলে অর্জন করতে পারবে না।
এবং আরেকটা জায়গা ফিনান্সিয়ালি পার্টটাতে আমার কাছে এটা মনে হয় যে অনেক সময় আমরা মেয়েরাও আসলে যেটা মানে করি, বিয়ের শুরুতেই আমরা বলি যে হ্যাঁ আমি তো ফিনান্সিয়ালি সলভেন্ট, সো আমাকে আপনার ওভাবে কিছু দিতে হবে না বা দেখতে হবে না। সো এই যে কথাটা আমরা বললাম, এগেইন এখানে কিন্তু হাজবেন্ড দিতে চাইছিলেন বা হাজবেন্ড কিন্তু জানতে চাইছেন, সো স্ত্রী কি বললেন যে না আমার এটা লাগবে না। এবং অনেকে হয়তো এটা মুখে বলে না, কিন্তু কি করেন উনিই সবকিছু ওনার নিজেরটা খরচ করতে থাকেন। একটা পর্যায়ে দেখা যায় স্ত্রীর মুখটা ছোট হয়ে যেতে থাকে, আমি না হয় কিছু চাই না, কিছু বলি না, ও কেন আমাকে দিচ্ছে না। এবং এই পার্টটাতে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ছেলেদের সাথে আমাদেরকে খুব স্পেসিফিকলি এবং খুব প্রিসাইজ ওয়েতে কথা বলতে হবে, আমি কি চাই সেই জিনিসটা আমাকে বলতে হবে। এবং আপনার হাজবেন্ড যদি একজন ভালো মনের গুড উইলড পার্সন থাকেন, একজন হাই ভ্যালু পার্সন থাকেন যে কিনা আন্ডারস্ট্যান্ডিং, এমপ্যাথেটিক এবং আপনাকে রেসপেক্ট করেন, ডেফিনেটলি উনি আপনার কথা শুনবেন এবং এটা উনি মাথায় রেখে আগানোর চেষ্টা করবেন। আমরা অবশ্যই যেটা চেষ্টা করব এই ফিনান্সিয়াল পার্টটাতে একটা ওপেন ডিসকাশন রাখতে, আমি এই জায়গাটাতে এতটুকু কন্ট্রিবিউট করতে পারবো, আমি এই পার্টগুলোতে আমি কন্ট্রিবিউট করতে পারবো বা এই পার্টগুলোতে আমি আসলে কন্ট্রিবিউট করব না। আমরা হয়তো এইভাবে করে টাকা জমিয়ে ট্রাভেলিং এর জন্য খরচ করতে পারি, বা আমরা হয়তো আমাদের শখটাকে এইভাবে পূরণ করতে পারি। সো এইভাবে দেখেন, আপনি যখন এই যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন, আপনি কিন্তু আস্তে আস্তে খেয়াল করবেন যে আপনি যে মানুষটার সাথে বিষয়গুলো নিয়ে কথা বলছেন সে কি আপনার চিন্তাগুলোকে ছোট করছে, আপনাকে কি খুব ভাবছে এ তো আসলে কিছু বোঝেই না, এর কোনো ম্যাচুরিটি নেই, আপনার কথা উড়িয়ে দিচ্ছে, নাকি আসলে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে এবং ইন্টেলেকচুয়ালি সে হয়তো আপনার সাথে কথা বলছেন, বিভিন্ন লজিক আনছেন, নাকি সে প্রচন্ড রকম ভাবে স্টাবার্ন হয়ে যাচ্ছে, সে যেটা বলছে ওটাই ঠিক, ওটাই আপনাকে প্রমাণ করার চেষ্টা করছে। কাজে যে বিষয়গুলো বলছে এগুলো কিন্তু খুব সিলি ম্যাটার মনে হলেও কিছু কিছু ক্ষেত্রে এগুলো খুবই ভাইটাল। এবং যাদের আসলে প্রবলেম থাকবে, যারা আসলে রেড ফ্ল্যাগ সমৃদ্ধ, তারা কিন্তু আপনাকে এই বিষয়গুলোতে পজিটিভ কোনো ভাইব দিতে পারবে না, কারণ একটা দুইটা পজিটিভ দিতে দিতে সে হঠাৎ নেগেটিভ ভাইবে চলে যাবে। কারণ আপনি যখনই তার সাথে ডিসএগ্রি করতে যাবেন তখনই আপনি খেয়াল করবেন তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে, সে আপনাকে হয়তো কোনো না কোনোভাবে তার রেড ফ্ল্যাগ গুলা সিগন্যাল হিসেবে পাঠাতে থাকবে। অনেক সময় আপনি এটাও ফিল করবেন যে তার কথা আপনি ডিসরেসপেক্টেড ফিল করছেন, যে জিনিসটা এরকম কেন হচ্ছে। আরেকটা যে পার্ট নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত, এবং এটা একটু সেন্সিটিভ একটা পার্ট, এটা হয়তো আমরা শুরুতেই কখনো বলি না, এটা আমাদের লাইফে একটা ট্যাবুরো পার্ট, বাট স্টিল এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনার কোনো রকম সেক্সুয়াল কোনো প্রবলেম থাকে, আপনার মেন্টাল কোনো ডিসঅর্ডার থাকে, আপনার কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে বা কোনো ডিসঅর্ডার থাকে, প্লিজ আপনি আপনার পার্টনারকে ওটা শেয়ার করেন। আমি এরকম অসংখ্য মেয়েকে দেখি যেখানে তাদের বিয়ে হয়েছে এবং হাজব্যান্ডের সেক্সুয়াল ডিসঅর্ডার আছে এবং হাজব্যান্ড কোনো রকমের ট্রিটমেন্ট নেবেন না, হাজব্যান্ড বিয়ের শুরু থেকে এই জিনিসগুলো হয়তো একটু একটু সন্দেহ করতেন, বিয়ের পরে পুরাপুরি ওটা যখন মানে প্রমাণ হয়ে গেল, বাস্তব হয়ে গেল, ইভেন ছেলের ফ্যামিলিও জানে, বাট সবাই জিনিসটা ইগনোর করে। এবং মেয়েটাকে এটাই বলা হয়, বিয়ে থেকে শুধুমাত্র শারীরিক সম্পর্কই সব, এটা বাদ দিয়েই তো বিয়ে চলে, সো তুমি এভাবেই অ্যাডজাস্ট করার চেষ্টা করো। একটা মেয়ের জন্য এটা হয়তো গুরুত্বপূর্ণ হতেই পারে, এটা যেমন একটা ছেলের জন্য গুরুত্বপূর্ণ শারীরিক সম্পর্ক, এটা একটা মেয়ের জন্য হতে পারে। সো যদি এরকম সমস্যা আসলেই থেকে থাকে, আমি অলওয়েজ এটা ছেলেদেরকে রিকোয়েস্ট করি যে এটা ইগোর কোনো ব্যাপার না, এটা নিজের কোনো ইনসিকিউরিটির ব্যাপার না। কারণ যদি এটা আপনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান, তাহলে কেন এটা আপনি আপনার পার্টনারকে সাফার করাবেন, কেন আসলে আপনি এখানে রেসপন্সিবিলিটি নেবেন না। মেন্টাল ডিসঅর্ডারের যে পার্টটা, অনেক সময় আমাদের অসুস্থতা থাকতেই পারে, আমাদের বিষণ্ণতা থাকতে পারে, আমাদের সূচিব্যয় থাকতে পারে, আমাদের দুশ্চিন্তাগ্রস্ততা থাকতে পারে, এমনকি আমার ব্যক্তিত্বের গড়নের সমস্যা থাকতে পারে, আমার হয়তো বর্ডারলাইন পার্সোনালিটি থাকতে পারে, আমার নার্সিসিস্টিক পার্সোনালিটি প্রবলেম থাকতে পারে, আমার অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে, বা যে কোনো রকমের একটা যেখানে কিনা আমি আমার সম্পর্কগুলোকে খুব আনস্টেবল করে ফেলি, আমি হ্যান্ডেল করতে পারি না, বা আমি হয়তো টক্সিক হয়ে যাই। কাজে আমি যদি আমার পার্টনারের সাথে এই জিনিসগুলো শেয়ার করি, উড বি পার্টনার অবশ্যই এটা শেয়ার করি, এবং আমি বলি যে আমি ট্রিটমেন্টে আছি এবং আমি এগুলো নিয়ে কাজ করছি, তখন কিন্তু উনি খোলা মনে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারে। কিন্তু বিয়ের পরে যখন উনি এটা আবিষ্কার করেন যে না, ওর তো স্কিজোফ্রেনিয়া আছে, ও তো এটা বলেনি, ও তো হাইড করলো, তখন কিন্তু এগেইন ওই যে বিশ্বাসের যে ভিতটা ওটা নড়ে যায়। বিয়ের সম্পর্কটা বিশ্বাস খুব জরুরি। বা হয়তো অনেক সময় দেখা যায় কারো কারো হয়তো হরমোনাল বিভিন্ন অসুস্থতা থাকতে পারে, মেয়েদের ছেলেদের উভয় পক্ষেরই থাকতে পারে, কিন্তু আমরা হয়তো এগুলো লুকিয়ে যাই। আমরা যে বলি যে আচ্ছা না এখন কোনোভাবে তো আমি ঠিকঠাক আছি, আচ্ছা বিয়েটা করে ফেলি, বিয়ের পরে দেখা গেল হলে হবে তখন বলবো না। এই কাজটা করেন না, আপনি এটা শেয়ার করেন। আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয় যে অতীত অতীত নিয়ে আসলে কতটুকু কথা বলবো বা বলবো না, এই কোয়েশ্চেনটা খুব ফ্রিকোয়েন্টলি করেন যে
আমার তো একটা অতীত ছিল, আমি কি আমার অতীত ওর সাথে শেয়ার করব, বা আমি আসলে কতটুকু কি বলবো। এটা অ্যাকচুয়ালি আমার মতে যেটা আমি বলবো যে দেখুন, আপনার অতীত থাকতে পারে, কিন্তু আপনি কি আপনার অতীতে এখনো বাস করেন? আপনার নিজেকেই উত্তরটা দেন। আমি কি আমার অতীতের ওই মানুষটাকে বা ওই স্মৃতিটাকে এখনো বহন করে নিয়ে চলি? আমি কি এখনো ওই অতীতটাকে বর্তমানে বারবার টেনে নিয়ে আসি? আমি কি আমার সামনের মানুষটার সাথে আমার অতীতকে বারবার তুলনা করছি? বা আমি কি এখনো আমার অতীত থেকে বের হয়ে আসতে পারিনি? আমার হিলিং প্রসিডিউর কমপ্লিট হয়নি? যদি এগুলো না হয়, আগে আমার নিজের হিল হওয়া দরকার, তারপরে আমার বিয়ের সিদ্ধান্ত নেওয়া দরকার। এবং আমি যদি আমার অতীতের সম্পর্ক, অতীতে ডিভোর্স হতে পারে, ব্রেকআপ হতে পারে, বা যে কোনো আনওয়ান্টেড যে কোনো ইস্যু থাকতে পারে, যেখানে কিনা হয়তো আপনি অ্যাবিউজড হয়েছেন, আপনার হয়তো সেক্সুয়াল অ্যাবিউজ থাকতে পারে, ফিজিক্যাল অ্যাবিউজ থাকতে পারে, যে কোনো ইমোশনাল অ্যাবিউজ থাকতে পারে, এগুলো যদি খুব সিভিয়ার লেভেলে থাকে এবং আপনি যদি ওখান থেকে বের হয়ে আসেন আফটার হিলিং, আপনি ডেফিনেটলি নতুন একটা সম্পর্কের জন্য আপনি যাবেন, নিজেকে গড়ে তুলছেন আপনি। এবং তখন যেটা আমার মতামত, খুব বেশি ডিটেলসে বলার প্রয়োজন নেই। কারণ কি, অনেক সময় আপনি হয়তো খুব ডিটেলসে বলে ফেলেন, বাট আপনার মনে এখন আর ওগুলো কিচ্ছু নাই, কিন্তু আপনার পার্টনার এখনো ওই জিনিসটাই মাথায় নিয়ে ঘুরতেছে, সে আপনাকে খুব ডিটেলসে জানতে চাচ্ছে কি হয়েছিল, কতটুকু হয়েছিল, কিভাবে হয়েছিল। কিন্তু এই জিনিসটাই আপনি যদি জাস্ট বলেন এতটুকু যে ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল, বেশ ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বাট ওটা এখন পাস্ট। সো এই যে আপনি তাকে একটা হিন্টস দিয়ে শেষ করে দিলেন, বাস এতটুকুই। কারণ আপনি যত ডিটেলসে যাবেন, আপনি ওখান থেকে বের হয়ে আসলে আপনার পার্টনার হয়তো আর বের হয়ে আসতে পারবে না। ইভেন এটা নিয়ে আমি নিজে একটু দেখছিলাম, আপনারা আমার সাথে যদি একমত নাও হন, আপনারা ইসলামিক স্কলারদের সাথেও কথা বলতে পারেন যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে চান। একজন ইসলামিক স্কলারের লেকচার সেদিন দেখছিলাম এবং উনি ওই কথাটাই বলছিলেন যে আপনার অ্যাকচুয়ালি খুব ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই, আপনি জাস্ট এরকম একটা হিন্টস দিন যে আছে, দ্যাটস ইট। খুব বেশি ভেতরে নিয়ে যেতে গেলেই আপনি নিজেই দেখবেন যে আপনার সম্পর্কটা হয়তো আপনি আর ওই পাস্টে নাই, বাট আপনার যিনি উড বি পার্টনার উনি পাস্টে চলে যাচ্ছেন। এবং আরেকটা যে পয়েন্ট আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো হয়তো কিছু ক্ষেত্রে একটু সিলি হয়ে যায়, বাট স্টিল আমাদের এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা উচিত। ঘরের কাজে কে কতটুকু সাহায্য করবে, এ কারণেই বললাম যে এটা অনেকেই বলবে এটা তো খুব সিলি ব্যাপার, এটা নিয়ে কথা বলার কি আছে, বাট এটা ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো এক্সপেক্ট করেন যে আপনার হাজবেন্ড আপনাকে এই কাজগুলোতে সাহায্য করবে, বাট উনি হয়তো এগুলোতে অভ্যস্তই নাই এবং ওনার হয়তো এটা মাথাতেই নাই। আপনি বিয়ের পর যদি হুট করে বললেন এবং তখন উনি আকাশ থেকে পড়লো, আরে আমি তো বিয়ের আগে এগুলো কিছু করিনি, তুমি কেন আমাকে করতে বলতেছো। বা আপনার হাজবেন্ড হয়তো রান্না করতে খুব পছন্দ করেন এবং আপনার খুব বিরক্ত লাগে একজন পুরুষ মানুষ কেন রান্নাঘরে ঢুকবে, আপনি হয়তো রেগে যাচ্ছেন। বা আপনার হাজবেন্ড হয়তো খুব সুন্দর গোছানো একজন মানুষ, বাট আপনি হয়তো একটু অগোছালো, আপনি হয়তো ভাবছেন যে এটা পরিষ্কার না করলে হবে, এবং আপনি দেখছেন আপনার হাজবেন্ড কন্টিনিউয়াসলি সবকিছু গুছায় গুছায় রাখতেছে, আপনার কিন্তু অস্বস্তি কাজ করবে। কাজে ঘরের কাজগুলোকে কতটুকুতে কমফোর্টেবল, এই বিষয়গুলো নিয়েও আসলে একটু কথা বলা উচিত। আরেকটা ব্যাপার আমার কাছে যেটা মনে হয় যে আমাদের ধর্ম বিশ্বাস, আমাদের ফিলোসফি, এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় না আমাদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট থাকে যে আমি অ্যাকচুয়ালি ইসলামিক মাইন্ডের একজন মানুষ চাই, বা আমি আমার ধর্ম বিশ্বাসী একজন মানুষকে চাই যে আমার ধর্মটাকে সম্মান করবে। কিন্তু প্যাথেটিক ট্রুথ হচ্ছে এটা, আমরা অনেক সময় জাস্ট অ্যাটায়ার দেখে এটা ঠিক করি, কাপড় দেখে মানে বিশ্বাস করতে চাই যে আচ্ছা ও তো আসলে হিজাব পরে, ও তো আসলে বোরকা পরে, তাহলে ও খুব ইসলামিক মাইন্ডের হবে, বা উনি তো দাড়ি রাখেন উনি খুব ইসলামিক মাইন্ডের হবে। দেখেন, কখনো একটা মানুষের কাপড় চোপড় দেখে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া উচিত না মানুষের ধর্মীয় জ্ঞান কতটুকু বা বিশ্বাস মানে তার ফিলোসফিটা কতটুকু। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি যে আমি জিনিসটা এভাবে চিন্তা করি, আপনি জিনিসটা কিভাবে দেখছেন, বা এই জিনিসটা আসলে আমার জন্য এতটুকু ছাড় দেওয়া সম্ভব, এতটুকু আমার পক্ষে ছাড় দেওয়া সম্ভব না। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা আমার কাছে মনে হয়, আমাদের অনেকেরই টেন্ডেন্সি থাকে, এটা আমাদের বাবা মায়েরও থাকে, আমাদেরও থাকে, বিয়ের পরে আমি ওকে বদলায় নিব। এই কাজটা কখনোই করতে যেন না। আপনি বিয়ের পরে আমি ওকে হিজাব পরায় নিব, বিয়ের পরে আমি আমার হাজবেন্ডের যে সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়াই নিব, বিয়ের পরে আমি এটা করে নিব। প্রথম কথা, উনি যখন একটা জিনিস আপনার জন্য করতেছে, মন থেকে নিজের জন্য পরিবর্তন হচ্ছে না, জাস্ট আপনার জন্য, আপনার চাপে পড়ে করতেছে, আপনার সাথে ঝগড়া লাগলে ফার্স্ট অফ অল সে যেটা করবে, ঠাস করে সিগারেট খাওয়া শুরু করবে এবং টান দিয়ে মাথার হিজাবটা খুলবে। কারণ আমি তো এটা তোমার জন্য করছি, এখন তোমার সাথে ঝগড়া লাগছে, আমি এটা করবো না, আরো বেশি করে এই কাজগুলো করবো। এবং আপনার কিন্তু ওই ঝগড়া লাগলেই যে সম্পর্কের শেষ এমন না, আবার কিন্তু প্যাচ আপ হবে। কিন্তু এই যে ঘটনাগুলো, এটা কিন্তু আপনার মনে দাগ পড়তে থাকবে। কাজে এইটা কখনো চিন্তা করবেন না যে আমি এই মানুষটাকে গড়ে নিব, বদলে নিব। আরেকটা জিনিস যেটা, এই মানুষটা মানে ধর্মীয় দিক থেকে বা তার হিজাব বা তার সিগারেট বা যে কোনো ইস্যুতেই থাকুক, সে এখন একটা স্টেজে আছে, সে হয়তো তার নিজের মতো করে চিন্তা করছে। কিন্তু আপনি যদি তাকে জোর করতে থাকেন তোমাকে এটা করতে হবে, তোমাকে এটা করতে হবে,
তার তো ওটার উপর থেকে মনটা বিষিয়ে যাবে। সে জানে এই জিনিসগুলো তার করা উচিত, সে জানে সে যেটা করছে সেটা তার জন্য অন্যায়, বাট স্টিল সে তো এটা করছে। কাজেই বিয়ের আগে আপনি আপনার যতটুকু অ্যাকসেপ্ট করা পসিবল ওটা জানান, এবং আপনার পক্ষে যতটুকু এটা ফলো করা সম্ভব আপনি ওটা জানান, কিন্তু ফেক করেন না। কেউ কাউকে মিথ্যে ধারণা দিয়েন না যে আচ্ছা আচ্ছা আমি বিয়ের পরে এটা করবো, আচ্ছা আচ্ছা বিয়ের পরে আমি ওকে এটা বদলায় নিব। এটা করে কোনো লাভ নাই। এটা করলে আপনারা দুইজন আসলে দুইজনকেই ঠকিয়ে ফেলবেন। আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি কি অ্যাকচুয়ালি ছেলে হয়ে আসলে মেয়েদের লাভ ল্যাঙ্গুয়েজ বা মেয়েদের ল্যাঙ্গুয়েজ বুঝি নাকি? আমি কি একজন মেয়ে হয়ে একটা ছেলের ল্যাঙ্গুয়েজ বা একটা মানুষের বা একজন হাজব্যান্ডের লাভ ল্যাঙ্গুয়েজ বুঝি নাকি? এইটা স্টাডি করা খুব ইম্পর্টেন্ট। কমিউনিকেশন স্টাডি করা খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে খুব প্যাথেটিকলি এগুলা কেউ শিখায় না, যে আমি কিভাবে একটা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারি। একই কথা যে কত সুন্দরভাবে বলা যায় এবং কত ইনসেনসিটিভ হতে ঠাস ঠাস করে বলা যায়, এটা নিয়ে আমরা আসলে কেউ কোনো কাজই করি না। সো আমার মনে হয় এটা খুব ভাইটাল একটা পার্ট, যেখানে আমাদের এটা খুব গুরুত্বর সাথে দেখা উচিত যে আমি আসলে কিভাবে কথা বলি আমার মানে পার্টনারের সাথে, বা কথা বলবো, আমি কিভাবে নেগোসিয়েশনে যাব, তার সাথে আমার কমিউনিকেশনটা কিন্তু হার্ট টু হার্ট হতে হবে, এবং ইন্টেলেকচুয়ালিটি আমাদের ম্যাচ করছে কিনা, বা আমরা কি আসলে দুইজন দুইজনকে স্পেসটা দিচ্ছি নাকি, এবং আমি কি আমার পার্টনারের লাভ ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি নাকি। কিভাবে লাভ ল্যাঙ্গুয়েজ বুঝতে পারা যায় এটা নিয়ে এর আগেও বলেছি, বাট আজকেও যদি শর্টে বলি, আপনার পার্টনারকে ফার্স্ট অফ অল আপনি অবজার্ভ করেন উনি কি করে। উনি কি যখন হচ্ছে গিয়ে ওনার অবসর সময়, তখন কি উনি আপনার সাথে এসে বসে সময় কাটাতে চায়, নাকি উনি চুপচাপ ওনার নিজের মতো বসে থাকছে, বা উনি কি আপনি যখন ওনাকে কোনো উনি যখন কোনো কিছুতে আপনাকে খুশি করতে চাইছে, বা উনি যখন খুব খুশি হয়ে যায় উনি কি বারবার মানুষের প্রশংসা করতে থাকে, বা উনি যখন কাউকে খুব ভালোবাসতে চেষ্টা করে, খুব পছন্দ করে, উনি কি তার সব কাজ করে দেওয়ার চেষ্টা করে। সো আপনি যদি দেখেন যে আপনার পার্টনার কাউকে ভালোবাসলে সে তার সব কাজ করে দেওয়ার চেষ্টা করে, ওনার লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাক্ট অফ সার্ভিস, মানে উনি কাজ করে দিলে ওনার খুব ভালো লাগে, উনি কারো প্রশংসা খুব বেশি বেশি করছে যাকে সে পছন্দ করে, ওয়ার্ড অফ অ্যাফার্মেশন, মানে সে পজিটিভ কথা শুনতে চায়, এবং সে হয়তো যখন কাউকে পছন্দ করছে বা যখন সে কাউকে ভালোবাসে, সে হয়তো তাকে খুব সুন্দরভাবে পিঠটা চাপড়ে দিচ্ছে, বা তাকে জড়িয়ে ধরে আদর করে দিচ্ছে, বা হয়তো তার বাবা মার কপালে সে আদর করে দিচ্ছে, তার লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফিজিক্যাল টাচ। সো এরকম বিভিন্নভাবে আপনি যখন তাকে অবজার্ভ করবেন, আপনি খেয়াল করবেন আপনার পার্টনার নিজে যেগুলো পছন্দ করে ওগুলোই কিন্তু সে অন্যদেরকে দেওয়ার চেষ্টা করছে। আরেকভাবে বোঝা যায় যে সে আপনাকে কন্টিনিউসলি কমপ্লেন করতেছে যে তুমি আমাকে ভালোবাসো বলো, কিন্তু তুমি তো আমার ঘরের কোনো কাজ করো না, তুমি আমাকে ভালোবাসো বলো কিন্তু কোনোদিন তো আমার কোনো প্রশংসা করলা না, তুমি আমাকে ভালোবাসো বলতেছো বাট কোনোদিন তো আমার হাতটা ধরে দেখলা না, বা আমার সাথে সময় কাটাইলা না, আমাকে তো জড়ায়ও ধরলা না। এই যে দেখেন কমপ্লেইন করতেছে, আপনাকে বকা দিচ্ছে বা আপনাকে ক্রিটিসাইজ করতেছে, আপনার নিজের তো কষ্ট হচ্ছে, কিন্তু আপনি এটার মাধ্যমে খুঁজে পেতে পারেন যে ওকে ফাইন, আমার স্ত্রী বা আমার হাজবেন্ড আসলে এটা তার লাভ ল্যাঙ্গুয়েজ। আরেকটা যেটা, আপনি তার সাথে সরাসরি কথা বলেন যে এই জিনিসটা আমার পছন্দ, এটা আমি এভাবে ভালো মানে পাই, তুমি কোনটা পছন্দ করো, কোনটা তোমাকে স্টিমুলেশন দেয়, তোমার কি ভালো কথা পজিটিভ ওয়ার্ড পছন্দ, বা তুমি কি ঘরে যে অ্যাক্ট অফ সার্ভিস এটা তোমার ভালো লাগে, বা তোমার কি অ্যাকচুয়ালি কোয়ালিটি টাইম পছন্দ, তোমার কি গিফট পছন্দ, বা তোমার কি ফিজিক্যাল টাচ এইটা পছন্দ, তোমার কোনটা পছন্দ। সো আমরা আস্তে আস্তে করে এই যে তাকে অবজার্ভ করলাম, তার ক্রিটিসিজম দেখলাম। আরেকটা পদ্ধতি আছে, মানুষটা আমার কাছে রিকোয়েস্ট করবে যে আজকে আমার ছুটির দিন, তুমি প্লিজ আমার সাথে একটু সময় কাটাও, আসো আমরা একটা মুভি দেখি, কোয়ালিটি টাইম চাচ্ছে, বা তুমি আমার জন্য আজকে চকলেটটা কিনে নিয়ে আসো, বা অ্যানিভার্সারিতে তুমি আমাকে একটা সারপ্রাইজ দাও, সে গিফট পছন্দ করে, আজকে আমরা একসাথে রান্না করি চলো, বা তুমি এই ঘরের কাজটা করো আমি এটা করি, অ্যাক্ট অফ সার্ভিস সে পছন্দ করছে। বা আমার খুব মন খারাপ লাগছে, তুমি কি আমাকে একটু জড়িয়ে ধরবে বা আমার পিঠটাকে ম্যাসাজ করে দিবে, এই যে সে কথাগুলো বলছে, রিকোয়েস্ট করছে, তার লাভ ল্যাঙ্গুয়েজ সে আপনার কাছে চাইছে। সো আপনি যখন তার লাভ ল্যাঙ্গুয়েজ ধরতে পারছেন, এবং আপনি জানেন একজন ছেলে হয়েও যে আমার ওয়াইফ একজন মেয়ে, বাট সে কোন ল্যাঙ্গুয়েজে আমার সাথে কথা বলবে, বা আমি একজন মেয়ে, আমি জানি ও হুবহু আমার মতো করে কথা বলবে না, আমি যেভাবে চিন্তা করি ও সেভাবে ভাববে না, ও কমপ্লিটলি ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজে কথা বলবে এবং ওভাবেও চিন্তা করে, তখন কিন্তু সম্পর্কগুলো অনেক বেশি মজবুত হবে। এবং আপনারা বিয়ের আগেই এই যে বিষয়গুলো কথা বললাম, এগুলো কিন্তু অনেক ছোট বিষয় না, এগুলো নিয়ে আপনি যখন ধরে ধরে কথা বলতে থাকবেন অনেক কিছু বের হয়ে যাবে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট। সো এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটার সাথে কি আপনি কমফোর্টেবল, এই মানুষটার সাথে কি আপনি অ্যাডজাস্ট করতে পারছেন নাকি পারছেন না। বাট এখানে একটা পয়েন্ট যেটা বলবো, অনেক সময় আমরা কথা বলতে বলতে যেটা করি, আমরা হয়তো 6 মাস 1 বছর সময় নিয়ে ফেলি এবং খেয়াল করি না, হঠাৎ করে আমি মানুষের সাথে কানেক্ট হয়ে গেছি,
আমি তো বিয়ে করবো কি করবো না এটা যাচাই বাছাই করার জন্য কথা বলছি, কিন্তু বলতে বলতে কখন কানেক্ট হয়ে গেছি বুঝতেই পারি না। আমি তো ভাবি যে না এমনি কথা বলছি, কথা না বললে সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে অপরপক্ষের মানুষটা হয়তো কথা বলছে না, কারণ কোনো তো কমিটমেন্ট নেই, জাস্ট এমনি দেখছিলাম দুজন দুজনকে। So তখন আমার অস্থির লাগতে শুরু করে, কেন কথা বলছে না, ফাঁকা ফাঁকা লাগে, কেমন জানি লাগে। কারণ কি আপনার ব্রেন তার সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে ইমোশনালি, এবং আপনি যখন তার কাছ থেকে দূরে যেতে চাইছেন আপনার ব্রেইন ওই যে অ্যাটাচমেন্টটা ব্রেকআপ হচ্ছে, সো তার ভেতরে আস্তে আস্তে একটা পেইন সেন্সেশন আসছে যেটা আপনার নিতে কষ্ট হচ্ছে। সো আমরা এই জিনিসটাও মাথায় রাখবো যে আমি যদি একজনকে দেখছি কথা বলার জন্য, কিন্তু আননোয়িংলি আমি তার প্রতি কানেক্ট করে ফেললাম এবং এরপরে ব্রেকআপটা আমার জন্য খুব পেইনফুল হয়ে যাবে, এটা কতটুকু আমি নিতে পারবো। সো আমরা ওভারঅল এই বিষয়গুলো মাথায় রেখে ইনশাল্লাহ আগানোর চেষ্টা করব। অবশ্যই আমি কিছু না কিছু আমি ডেফিনেটলি মানে পজিটিভ রেজাল্ট পাবো, বাট এগেইন এক্সাম্পল ফার্স্টে যেটা দিয়েছিলাম তরমুজ কেনা, এটার গ্যারান্টি কেউ আসলে দিতে পারবে না। আমরা আমাদের দিক থেকে 100% ট্রাই করব, বাকিটা অবশ্যই আল্লাহ আমাদের জন্য সহজ করে